জনকল্যাণমুখী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য, প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। আইন অমান্য করে সাদেক অ্যাগ্রো নিষিদ্ধ ব্রাহ্মা গরু পালন, খাল দখলের অভিযানে নামছে ডিএনসিসি। মিনিকেট নিয়ে সিদ্ধান্ত মানছেন না মিল মালিকরা, বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ছড়াছড়ি, তেজগাঁওয়ের ডিমের আড়তে অভিযান। ভরা মৌসুমে মেঘনা তেতুলিয়া নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ, বৃষ্টি বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলবে বলছে মৎস্য বিভাগ। এবং প্রথমবার স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকা, প্রোটিয়া বোলিং নৈপুণ্যে মাত্র 56 রানে অল আউট আফগানিস্তান। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। 2023 সালের জন্য 18 ক্যাটাগরিতে 126 ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা পদক পেয়েছে। সরকার প্রধান বলেন, শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে। 15 বছরের প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা 3 গুণ বেড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। পরবর্তী পর্বে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। সেটা পড়াশোনা না, বাচ্চারা যাবে, একসাথে বসবে, সবাই বন্ধু বান্ধব খেলাধুলা করবে। ওই খেলাধুলার মধ্য থেকেই তাদের ভিতরে যে সুপ্ত মেধাটা আছে, সেই মেধাটা কিভাবে বিকশিত করা যায়, সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলা থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বছরের পর বছর নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু পালন করে আসছে ছাগলকাণ্ডে আলোচনায় আসা সাদেক অ্যাগ্রো। আর এই গরুই বংশমর্যাদা সহ নানা মিথ্যাচারে প্রকাশ্যে ক্রেতার পকেট কাটতেন ফার্মের মালিক ইমরান। প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাড়প্রাপ্ত জালিয়াতি, খাল দখল সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। এমি আজমের রিপোর্ট, ছবি তুলেছেন আলমগীর রহমান। 2016 সালে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় ব্রাহ্মা জাতের গরু। তবে সম্প্রতি সেই গরুরই বংশমর্যাদা সহ নানা মিথ্যাচারে মানুষকে প্রলুব্ধ করে কোটি টাকা দাম হাঁকান সাদেক অ্যাগ্রো মালিক ইমরান। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি, এটাই কারণ। তবে অনুসন্ধান বলছে, নিষিদ্ধ এ ব্রাহ্মা জাতের গরু দিয়ে কোটি টাকার ব্যবসা তার নতুন নয়। কোরবানি এলেই নিষিদ্ধ গরু দিয়ে ক্রেতার পকেট কাটতে নেমে পড়েন ইমরান। কোরবানি ঈদকে টার্গেট করে কোরবানি ঈদে যত রকমের পশু কোরবানি করা যায়, আমরা সব রকমের পশুর একটা সমাহার নিয়ে আসি। 2019 সালের কোরবানিতেও বস ও মেসি নামের 2টি গরু 37 ও 27 লাখ টাকায় বিক্রি করেন তিনি, যা ছিল নিষিদ্ধ হওয়া ব্রাহ্মা জাতের। 20 সালেও 35 লাখ টাকায় যে গরুটি ইমরান বিক্রি করেছেন, তাও ব্রাহ্মা জাতের। আর এবার এ নিষিদ্ধ গরুই বংশমর্যাদা আছে দাবি করে কোটি টাকায় পকেট কাটেন ক্রেতার। 3টা গরুর দাম চাইছিলাম হচ্ছে 3,25 লাখ টাকা। 3,25 লাখ আপনাদের আস্কিং প্রাইস ছিল, বিক্রি হচ্ছে 2,60 লাখ। আচ্ছা, এবং ক্রেতা একজনই? ক্রেতা একজনই। তবে ছাগলকাণ্ডে নিষিদ্ধ গরু পালন প্রকাশ্যে আসায় সাদেক অ্যাগ্রো থেকে হঠাৎ উধাও ব্রাহ্মা জাতের গরু। তবে গোপনে অ্যাগ্রো শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, গরুগুলো রাতারাতি পাঠানো হয়েছে নবীনগরে। এখানে ব্রাহ্মা আনে না কখনো? নাই, সব নিয়ে গেছে। কোথায় এখন? নবীনগর 16 নম্বর। এলাকাবাসীর সাথে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। প্রভাব খাটিয়ে খালের জায়গা দখল করেই মোহাম্মদপুরে সাদেক অ্যাগ্রো গড়ে তুলেছেন ইমরান। জেলা প্রশাসক থেকে উচ্ছেদ নোটিশের পরও বহাল তবিয়াতেই আছে সাদেক অ্যাগ্রো। হ্যাঁ, এটা খালের জায়গা, খালের জায়গা, এটা খাল ছিল। ওই যে মাথার থেকে ধরে বসছে
ওই যে ওই রাস্তার বেরিয়ে পর থেকে এই পর্যন্ত পুরোটাই খাল ছিল। বিষয়গুলো নিয়ে কথা বলতে অ্যাগ্রো অফিসে গেলেও কথা বলেনি কোনো কর্মকর্তা। যোগাযোগের জন্য দেয়া হয়নি অ্যাগ্রো মালিক ইমরানের ফোন নম্বরও। বক্তব্যের জন্য যেতে বলা হয় সন্ধ্যার পর। ফোন নাম্বার দেওয়া যাবে? কোন রিসিভ করবেন না, এখন যদি করতো আর কি, নম্বরটা যদি করবেন না দিতেন। তো, অন্য নম্বর কারো রিসিভ করবেন না। এমনিতে কেউ কি কথা বলার আছে এখানে? না, আমরা এখানে বক্তব্য নিতে চাই। সন্ধ্যার পর আসলে কথা বলা মানুষ আছে। তবে রাত পর্যন্ত অপেক্ষার পরও দেখা মেলেনি সাদেক অ্যাগ্রো মালিক ইমরানের। এমনি তো আগে পরে তো দেখা গেল যে রাতে 10টা হয়তো 11টা হয়তো 12টা আমাদের তো বলছিল যে আসবে। আসে, মনে করেন দেখা গেল যে এর ভিতরে আর আসে না। সাদেক অ্যাগ্রোর ক্ষমতার কাছে যেন তুচ্ছ প্রাণী সম্পদ অধিদপ্তরও। 2021 সালের মে মাসে প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র জালিয়াতি করে ব্রাহ্মা গরু আনতে গিয়ে ধরা পড়ে তারা। না, নজরদারি আমরা তো এগুলো আমরাই বাজেয়াপ্ত করছি, এটা আমরাই রাখছি। আমরা বললাম যে 15টা পশু আমরা দীর্ঘদিন পালন করছি, কিন্তু এটা একটা সুরাহা হতে হবে। এগুলো তো আমরা মেরে ফেলতে পারবো না। এটা আমরা মাংসের জন্য দিয়ে কখন দিয়েছি, যখন এগুলো আর ব্রিডিং পারপাজে ব্যবহার করতে পারবো না। সব সময় মিডিয়ার সামনে আসতে ব্যাপক আগ্রহী সাদেক অ্যাগ্রো মালিক ইমরান এখন অনেকটাই আত্মগোপনে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজধানী মোহাম্মদপুর এলাকায় সরকারি জায়গা দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উচ্ছেদের আওতায় পড়েছে ছাগলকাণ্ডের আলোচিত সাদেক অ্যাগ্রো ফার্ম সহ আশেপাশের কয়েকটি স্থাপনা। সেখানকার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন এম এ আজিম। আজিম, উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কিনা, কি চিত্র দেখছেন আপনি? সার্বিক খবর আমাদেরকে জানাবেন। লেনিয়া, যে উচ্ছেদ অভিযানটি 10টায় শুরু হওয়ার কথা সেটি কিন্তু কিছুটা বিলম্ব হলেও এই মুহূর্তে বলা চলে যে সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ টিম সেটি কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি যে উচ্ছেদের জন্য যে যন্ত্রপাতিগুলো দরকার হয়, যে বুলডোজার সহ যে গাড়িগুলো দরকার হয়, সেগুলো কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন এবং সিটি কর্পোরেশন থেকেও কর্মকর্তারা এখানে কিন্তু এসে পৌঁছেছেন। আমরা এই মুহূর্তে যদি আপনাকে দেখাতে চাই যে সিটি কর্পোরেশন থেকে যে টিম এসেছে তারা কিন্তু এই যে সাদেক অ্যাগ্রোর যে পিছনের দিকটি সেদিকে আসার চেষ্টা করছেন এবং উৎসুক জনতার কিন্তু একটি ঢল নেমেছে এই মুহূর্তে। যে উচ্ছেদ করার জন্য যে বুলডোজারগুলো আনা হয়েছে সেটি যদি একটু দেখাতে চাই, সেগুলো কিন্তু এখানে ঢুকছে এবং সকাল থেকে উদ্বেগের সাথেই কিন্তু বস্তিবাসী নিজেদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছিল। কিন্তু এখানে যে সাদেক অ্যাগ্রোটি স্থাপন করা হয়েছিল খালের মধ্যে, যেটিও কিন্তু প্রকাশ্যে আসে ছাগলকাণ্ড এবং কোটি টাকায় গরু বিক্রির খবরের পর, সেটিও কিন্তু উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলার যে কথা সেটি কিন্তু বলা হলেও আমরা সকাল থেকে দেখেছি যে তাদের মধ্যে সেই উদ্বেগটি কাজ করেনি এবং তারা কিন্তু এখানে তাদের যে অফিসের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছিলেন এবং অ্যাগ্রোর যে কার্যক্রম সেটিও তারা চালিয়ে যাচ্ছিলেন এবং অ্যাগ্রোর ভিতরের যে গরু সহ বিভিন্ন পশু যে ছিল সেগুলোও কিন্তু এখানে একদমই সেই আগের অবস্থানেই ছিল। আমরা যদি একটু এখানকার একজন কাউন্সিলরের সাথে একটু কথা বলবো, তিনি এখানকার কাউন্সিলর। আসলে আমরা দেখেছিলাম যে সকালে 10টায় অভিযান শুরু হওয়ার কথা, এই মুহূর্তে আসলে আপনাদের অভিযানের সর্বশেষ পরিস্থিতিটা একটু যদি জানান। দেখতে পাচ্ছেন আমাদের ভেকো চলে এসেছে, আমাদের 5 মিনিটের থেকে 10 মিনিটের মধ্যে আমাদের অভিযান শুরু হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখছি যে বস্তিবাসী সরিয়ে নিচ্ছে এবং সাদেক অ্যাগ্রোর অংশটি এখনো তারা অফিসের কার্যক্রমও চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আসলে কি করা হবে? একটু আগে আপনি দেখেছেন, একটু আগে আমাদের ম্যাজিস্ট্রেট এসে উপস্থিত হয়েছেন, আমাদের সম্পত্তি বিভাগ রাস্তায় আছেন, উনি আসছেন। আসার পরে আমরা ম্যাপে যেভাবে পড়বে, খালের ম্যাপটা যেভাবে পাবো আমরা সেভাবে উচ্ছেদ করা শুরু করবো আর কি। তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাদের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপের মধ্যে যতটুকু অংশ পড়বেন সেই অংশটি তারা ভেঙে ফেলবেন, সেখানে সাদেক অ্যাগ্রো বা অন্যান্য যে প্রভাবশালী যারাই থাকবেন তাদেরকেই তারা উচ্ছেদ করবেন। এবং আরেকটি বিষয় কিন্তু এখানে যে কাউন্সিলর আমাদের সাথে মাত্র কথা বললেন, তিনি কিন্তু আমরা দেখেছি যে আরও 1 থেকে 1.5 ঘন্টা আগে এখানে পৌঁছেছেন এবং এখানে আসার পরে কিন্তু তিনি বস্তিবাসীর সাথেও কথা বলেছেন, তাদেরকে সময় বেঁধে দিয়েছেন 1 ঘন্টার মধ্যে তাদেরকে একদমই সম্পূর্ণ ঘরবাড়ি সরিয়ে নেওয়ার জন্য বারবারই তিনি বলেছিলেন। তখন কিন্তু তিনি আমাদের আরেকটি বিষয়ে জানিয়েছিলেন, শুধু যে খাল উচ্ছেদ সেটির মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবেন না, দখলদারদের উচ্ছেদের পর কিন্তু এই যে খাল সেটি কিন্তু আবারও খনন করে সেই যে অববাহিকা সেটি ফিরিয়ে আনা হবে এবং যেটি কিন্তু আসলে নগরবাসীর পানি নিষ্কাশনের জন্য খুবই কাজে দেবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে দখলের চিত্র, এই দখলের ফলে কিন্তু আসলে পানির যে অববাহিকা বা পানি নিষ্কাশন ব্যবস্থা সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছিল। বলা চলে যে একটি শুধু নালার মতো অংশ বাকি রেখে সম্পূর্ণ অংশটাই কিন্তু আসলে দখলে নিয়ে নিয়েছিল প্রভাব
প্রভাবশালীরা। এখানে কিন্তু বস্তিবাসীদের পক্ষ থেকে বলা হয়েছিল তারা সরে গেলেও আসলে অ্যাগ্রো সরানো হবে কিনা, সেই জায়গাটি কিন্তু তারা বারবারই বলছিলেন। তো সেই জায়গা থেকে কিন্তু এখন বলা চলে যে যেহেতু বুলডোজার এসে গিয়েছে এবং কাউন্সিলর আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা আসলে সেই তাদের যে ম্যাপ ধরেই আসলে উচ্ছেদ করবেন, সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে বলা চলে যে সাদেক অ্যাগ্রোর যে অংশ খালের মধ্যে রয়েছে সেই অংশ তারা ভেঙে ফেলার জন্য তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করবেন। এবং সেটির কে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও তারা নিয়েছেন এবং পুলিশের যে টিম তারা কিন্তু এখানে এসেছেন। এবং এখানে আমরা দেখেছি যে তারা কিন্তু তাদের যে কার্যক্রম, বিদ্যুতের সংযোগগুলো বিচ্ছিন্ন করা সহ তারা বিভিন্ন কার্যক্রম সেগুলো কিন্তু শুরু করে দিয়েছেন। তো বলা চলে যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা উচ্ছেদ অভিযানের যে সম্পূর্ণ যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করবেন এখান থেকে। তো ডানা, এই ছিল আমার কাছে সিটি কর্পোরেশনের অ্যাগ্রো যে উচ্ছেদ সেটির সবশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। সাদেক অ্যাগ্রোর উচ্ছেদ অভিযান সম্পর্কে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মিনিকেট চাল নিয়ে সরকারের সিদ্ধান্ত মানছেন না মিল মালিকরা। মিনিকেট নামে চাল সরবরাহ নিষিদ্ধ করলেও বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেটের ছড়াছড়ি। সরু চকচকে চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। মিল মালিকদের দাবি, মিনিকেট জাতের ধান রয়েছে যা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে কিনে আসছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে চাল নিয়ে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে দেশে মিনিকেট নামে ধানের কোনো জাত নেই। বিভিন্ন জাতের ধানের চাল মেশিনের ছাঁটাই ও পলিশের মাধ্যমে নাম দেওয়া হয়েছে মিনিকেট। বাজারে এ চালের চাহিদাও বেশি, তাই দামও চড়া। তবে সরু চকচকে এ চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। ফলে মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে চালকল মালিকদের নির্দেশনা দিয়েছেন সরকার। তবুও বন্ধ হয়নি সরবরাহ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। খুচরা বিক্রেতারা বলছেন মিল থেকে যে নামে চাল কিনছেন সেই নামেই বিক্রি করছেন তারা। মিনিকেট চাল যদিও সরকার নিষিদ্ধ ঘোষণা দিয়েছে, কিন্তু মিলাররা তো এখনও এই মুহূর্তে মিনিকেট চাউলের গায়ে লেখা এখনও বন্ধ করি নাই। আমরা যেভাবে কিনছি, যেভাবে লেখা থাকছে, আমাদেরও বিক্রি করার সময়ও সেইভাবেই আমাদের মিনিকেট নামেই বিক্রি করা লাগছে। মিল মালিকরা যেভাবে বস্তার গায়ে সিল মেরে দেয় আমরা সেভাবে মার্কেটে বিক্রি করি। তবে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের অধিকাংশ মিল মালিকদের দাবি উল্টো। তারা বলছেন মিনিকেট নামে ধানের জাত রয়েছে। দীর্ঘদিন ধরে কৃষকরা মিনিকেট ধানের চাষ ও বিক্রি করছেন। কৃষকদের কাছ থেকে আমরা যে ধান কিনি সেই ধানেরই আমরা সেই চাউলের নাম দিই। আমরা কৃষক পর্যায়ে দেখেন আমার হাতে এখনও কতগুলো, আজকে এতগুলো ধান কিনছি, সবগুলো হলো মিনিকেট নামে কৃষকরা আমাদের কাছে ধান বিক্রি করছে। কৃষকরা বলতেছে এটা মিনিকেট, আমরা সেই মিনিকেট হিসেবে কিনতেছি, প্লাস মিনিকেট হিসেবে আমরা বিক্রি করতেছি। কৃষকরা যদি বলে যে এটা আর এক নাম, আমরা আর এক নাম রাখবো, তাতে আমাদের কোনো আপত্তি নাই, লসও নাই। তবে জেলা প্রশাসক বলছেন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে কাজ করছেন তারা। খাদ্য মন্ত্রণালয় থেকে সর্বশেষ একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে যে মিনিকেট নামে কোনো চাউল বাজারজাত করা যাবে না। ধানের যে জাত সেটি চালের ব্যাগে উল্লেখ করতে হবে। আইন অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ নিষিদ্ধ হলেও চাহিদা বেশি ও লাভজনক হওয়ায় সরকারের নির্দেশনা মানছেন না মিল মালিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজধানীতে ভোরে ডিমের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। ক্যাশ মেমোতে দাম উল্লেখ না করে বিক্রি ও এসএমএস এর মাধ্যমে বাজার দর নিয়ন্ত্রণ করার অভিযোগে তেজগাঁওয়ের এক পাইকারি ডিম ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করে অধিদপ্তর। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টার। ভোর 5টায় রাজধানীর তেজগাঁওয়ের ডিম আড়তে বিশেষ এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানতুল্লাহ এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে বুধবার 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। কিন্তু এরপরও শোনেননি তিনি, আবারও একই অপরাধ করায় 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, অভিযুক্ত এই ব্যবসায়ী আরো কিছু অসাধু ডিম ব্যবসায়ীদের সাথে যোগসাজশে মোবাইল এসএমএস এর মাধ্যমে বাজার দর ঠিক করে দিত। এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ মেমোতে আগে থেকে ইনারা দর লেখেন না, কি দরে বিক্রি করছেন ক্যাশ মেমোতে কোনো রেট উল্লেখ থাকে না, এবং সেরকম ক্যাশ মেমো আমাদের কাছে ছিল আগে থেকেই, এবং তার প্রমাণটা আমরা পেলাম। শুধু ইনারা সংখ্যা লেখেন,
যে এত হাজার ডিম বিক্রি করা হলো, কি রেটে বিক্রি করা হলো, টোটাল কত টাকায় বিক্রি করলেন, সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না। জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন, ডিমের দাম নিয়ে নির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে ডিমের বাজারে এমন অস্থিরতা। আপনারা নির্দিষ্ট নীতিমালা করেন, আমরা নির্দিষ্ট নীতিমালা মতো আমরা চলবো। যদি নিয়মের বাইরে আমরা যাই তখন আমাদের জেল করেন, ফাঁসি করেন, জরিমানার আপত্তি নেই। কোনো নীতিমালা ছাড়াই ফুট করে আয়া এই অন্যায় দেখাইয়া জরিমানা করে দেবেন, এটা সরাসরি অন্যায়, এটা বিচারণা করবে। এ সময় ডিমের বাজার স্বাভাবিক করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংস্থাটির পরিচালক। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ভরা মৌসুমেও বরিশালের মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে অভাব অনটন আর অনিশ্চয়তায় পড়েছেন জেলেরা। ধার দেনা আর এদিকে এনজিও ঋণ নিয়ে জাল নৌকার মেরামত করলেও ঋণ পরিশোধ নিয়ে অনেকটাই বিপাকে তারা। তবে মৎস্য বিভাগ বলছে, বৃষ্টিপাত বাড়লেই ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন জেলেরা। ভোলা থেকে সহকর্মী ছোটন সার পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। নদীতে ইলিশ ধরার ওপর নির্ভরশীল ভোলার 2 লাখের বেশি জেলে। মাছ শিকারে প্রতিদিন জাল এবং নৌকা ট্রলার নিয়ে নেমে পড়েন নদীতে। কিন্তু চলতি বছর ভরা মৌসুমেও সারাদিন জাল ফেলে প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাচ্ছেন না তারা। মাছ শিকারে গিয়ে যে খরচ হয় তার অর্ধেকও উঠছে না আহরিত ইলিশ বিক্রির টাকায়। এতে ধার দেনা আর ঋণ পরিশোধের চিন্তায় চরম হতাশ তারা। এমন দিনে ভরপুর মাছ পড়ে, কিন্তু এবার কোনো মাছের এখন আমদানি হয় না। আমরা খুব কষ্টতে আছি, দেনা ফেনা জড়িত। এখন মাছ না পড়লে আমরা দেনা ফেনা কিভাবে দিব? 5-7 হাজার 10 হাজার টাকার বাজার লইয়া যায়, নদীতে মাছ পাই 3,000-4,000 টাকা। তো আমরা যেই মাছ পাই, এই মাছ পাওয়াতে আমার সংসারে কোনো খরচ পড়ছে না। ইলিশ সংকটে জেলেদের পাশাপাশি আড়তদারদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। বিগত একই সময়ের তুলনায় ইলিশের সরবরাহ ব্যাপক হারে কমেছে বলে জানান তারা। জুন জুলাইতে আমরা 24-25 জুড়ি মাছ ট্রাক করে আমরা এখান থেকে পাঠাইছি, কিন্তু এখন বর্তমানে 2 জুড়ি মাছই আমরা পাঠাইতে পারি না। এই সমস্যাগুলো হয়েছে নদীর নব্যতা এবং অনাবৃষ্টির কারণে। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, বৃষ্টিপাত বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন জেলেরা। গভীর সমুদ্রে বৃষ্টি হবে, সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হবে, পাশাপাশি ল্যান্ডেও বৃষ্টি হবে, পানির ধোয়া আসবে, মিষ্টি পানির লবণ পানির মিশ্রিত আকারে একটা মিষ্টি পানির আধার তৈরি হবে। মাছ তখন ঝাঁকে ঝাঁকে মাইগ্রেট করবে। এটা আসলে বিক্ষিপ্তভাবে মাছ আসার কোনো সুযোগ নেই। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে, ফসলি জমিতে আবাসন প্রকল্প করতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। স্থানীয়দের ক্ষোভ, আরডিএ কে ছাড়পত্র না দিতে মন্ত্রণালয়ের চিঠি। দ্বিতীয় সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে রাতে নামবে 2 জায়ান্ট ভারত ও ইংল্যান্ড। চলতি টুর্নামেন্টে কোনো ম্যাচ হারেনি রোহিত শর্মার দল। অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে খেলা। আফরিন মোয়ের ম্যাচ প্রিভিউ। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ছক্কা মারার যে রেকর্ড, সেটির মালিকানা তার কাছে ছিল আগে থেকেই। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে 92 রানের ইনিংসে 8-6 হাঁকান রোহিত শর্মা। এই ইনিংসের মধ্য দিয়ে টি-20তে 200 ছক্কা মারার রেকর্ড গড়েন এ ভারতীয় ব্যাটার। মাঠে কতটা বিধ্বংসী রোহিত তার ব্যাটিং অ্যাপ্রোচে তা স্পষ্ট। এ টপ ব্যাটারকে বধে নিঃসন্দেহে বিশেষ ছক কষতে হবে ইংলিশদের। এবারের বিশ্বকাপে 6 ম্যাচ খেলে 38.20 গড়ে 191 রান করেছেন রোহিত। ইংলিশ বোলিং লাইনআপে অন্যতম গুরুত্বপূর্ণ বোলার আদিল। ইংলিশদের জয়ে বড় অবদান আছে আদিল রাশিদের। ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের পর রীতিমতো রাশিদের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ অধিনায়ক বাটলার। আদিলের বৈচিত্র্যময় বোলিং এবং উইকেট নেওয়ার ক্ষমতা যে কোনো ব্যাটারদের জন্য হুমকি। একই সঙ্গে রান আটকে রাখতেও বেশ পারদর্শী এই ইংলিশ লেগ স্পিনার। লেগ স্পিনারকে প্রতিহতে ভারতীয় ব্যাটারদের দিতে হতে পারে অগ্নি পরীক্ষা। এবারের বিশ্বকাপে 7 ম্যাচ খেলে 9 উইকেট তুলে নিয়েছেন আদিল। সেমিফাইনালের বিগ ম্যাচে রোহিতের ব্যাটিং তাণ্ডব নাকি রাশিদের স্পিন বেল কি, সেই উত্তর জানতে চোখ রাখতে হবে ভারত ইংল্যান্ড ম্যাচে। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত অন্যতম 2 ঘাতক সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতারি বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন ডিবি প্রধান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাগর, সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু সেই 2জন ব্যক্তি যারা
নেতৃত্বে তারা মানে হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সেটাই করেছে এবং তার ধারাবাহিকতায় আমি যদি বলি যেদিন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় 13 তারিখ সকালবেলা কিন্তু আমাদের ভিকটিম আনোয়ারুল আজিম আনার সাহেব তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে ইনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল ফয়সাল শাহ তাকে রিসিভ করবে ও যাকে আমরা গতকাল ধরেছি ফয়সাল শাহজি তাকে সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভান্ডারের সামনে নিয়ে গেলেন সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল সে লাল গাড়িতে ফয়সাল শাহজি ওই এমপি আনোয়ার আজিম ভিকটিমকে নিয়ে লাল গাড়িতে ওয়েট করতেছিল শিমুল ভুইয়া মূল ঘাটে এরা 3 জন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেল ওইখানে ওয়েট করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ ডাইনিং রুমে ছিল জিহাদ হলাদার আর সিরাজ থেকে রাখছে দরজার সামনে আসলে যেন তাকে রিসিভ করা এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে 160 মানে শিমুল ভুইয়া এরা 2 জন নিয়ে গেলেন তাকে ওই ফ্ল্যাটে রিসিভ করলেন হলো তাকে মুস্তাফিজ আর সিরাজুর রহমান পরে কিন্তু তারা সিরাজুর রহমান উপরে থেকে যায় আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে ফয়সাল শাহজি এবং মুস্তাফিজ এমপি সাহেবকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায় তারপরে যখন সে বুঝে পেল আমাদের ভিকটিম আনোয়ার আজিম বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে আকুতি মিনতি করেছে বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু যখন উনি দৌড়ে বের হতে চাচ্ছিল তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল শাহজি তার হাতে ছিল ক্লোগ্রাম সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি তখন তারা এই হত্যাকাণ্ডের সম্মুখীন করেছে আমাদের কথা হলো আমাদের টিম আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি ডিভিশনে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতারি বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টার ব্রিফ করছিলেন ডিবি প্রধান। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। দিগন্তজোড়া ফসলের মাঠ, ফলের বাগান, সেই জমি অধিগ্রহণ করে আবাসন প্রকল্প গড়ে তুলতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। ইতিমধ্যে প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। ভূমি মালিকদের ছাড়পত্র না দিতে চিঠি দিয়েছে আরডিএ-কে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। রবিউল ইসলামের ছবিতে রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। মাহতাবুদ্দিনের বয়স 70-এর কাছাকাছি। চকপাড়া মাঠে তার আছে 3 বিঘা জমি। বাপদাদা সেখানে ফসল ফলিয়ে সংসার চালিয়েছেন, এখন তিনিও সেখানে চাষাবাদ করেন। গার্ডের বেতন আর 2.5 বিঘা জমির ফসল থেকে আয় দিয়ে চলে আব্দুল হকের সংসার। মাহতাবুদ্দিন ও আব্দুল হকের মতো হাজার পরিবারের 3 ফসলি জমি অধিগ্রহণ করে এবার প্লট ব্যবসায় নামতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। আর এতেই চিন্তার ভাঁজ ওই এলাকার মানুষের কপালে। আমাদের এই সম্পত্তি থেকে, এই জমি থেকে আমরা আবাদ পাই, ধান পাই, পাট পাই, আখ পাই, আমের বাগান আম পাই, লিচু বাগানে লিচু পাই। এটা বাৎসরিক আমাদের আয় হয়। আর এটা যদি সরকার লিয়ে নেয় আমরা একদম মাঠে মারা। এই জমিটা যদি সরকার লিয়ে নেয় কি মেয়র সাহেব লিয়ে নেয়, তাইলে আমাদের এই জমি দেওয়ার পর আমি কোথায় খাটতে যাব? এই জমি একবার করে যদি নেয় তা আমাদের নিঃস্ব হয়ে যেতে হবে, পথে বসে দিতে হবে। সিটি কর্পোরেশন 2011 সালে স্যাটেলাইট টাউন নির্মাণ নামে ওই এলাকায় আগেও আবাসন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল। স্থানীয়দের আপত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তা বাতিল করে ভূমি মন্ত্রণালয়। 2022 সালে এসে আবারও প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। ভূমির দাগ নম্বর উল্লেখ করে আরডিএ-কে ছাড়পত্র না দিতে চিঠিও দিয়েছে। খুব বেশি অগ্রগতি মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য করা হবে, কিন্তু সেটা তো ওখান থেকে অনুমতির এখনো কোনো কিছু আসেনি।
এমনি এখান থেকে আছে যে ওটা অধিগ্রহণ করার জন্য প্রস্তাব পাঠানোর জন্য 164 একর জমি নিয়ে আবাসন প্রকল্পটি গড়ে তুলতে চায় সিটি কর্পোরেশন, যার পুরোটাই 3 ফসলি। এ নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। যদি একর আবাসন করা হয়, আমরা এলাকাবাসীর সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারি। 3 ফসলি জমিতে খাওয়াটা খাওয়া মানুষদেরকে অহেতুক একটা হয়রানোর ভিতর আবারও ফেলেছে। জেলা প্রশাসক বলছেন, সরকারি নির্দেশনা আছে 3 ফসলি জমিতে আবাসন প্রকল্প গড়ে তোলার সুযোগ নেই। 3 ফসলি জমি নষ্ট করে কোনো পুকুর কাটা, আবাসন কিংবা শিল্প কারখানা করার যদি কেউ অপচেষ্টা করে, সেই অপচেষ্টাকে আমরা রোহিত করার জন্য যা যা করা প্রয়োজন সেটি আমরা করব। নতুন করে সিটি কর্পোরেশনের আবাসন প্রকল্প নির্মাণের উদ্যোগে কৃষি জমি হারানোর সংখ্যায় এখন কয়েক হাজার পরিবার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সংবাদ দুপুরে আরো থাকছে, বলিভিয়ায় প্রেসিডেন্টের বাসভবন ঘিরে সেনাবাহিনীর ব্যর্থ অভ্যুত্থান, সেনাপ্রধান গ্রেফতার, বিভিন্ন দেশের তীব্র নিন্দা। মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের হাকালুকি হাওর পাড়ের কুলাউড়া, বড়রেখা ও জুড়িতে বন্যার পানি কিছুটা কমেছে, তবে কমেনি জনজীবনের দুর্ভোগ। বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এখনো বানের পানিতে তলিয়ে আছে। বৃষ্টি হলে আবার বন্যার পানি, বৃষ্টির শঙ্কায় আছেন বন্যার্তরা। এদিকে সুনামগঞ্জের বেশিরভাগ নদীর পানি কমায় দুর্গত এলাকা থেকে নেমেছে পানি। এতে ফুটে উঠতে শুরু করেছে ক্ষতচিহ্ন। জেলায় ক্ষতি হয়েছে 300 কিলোমিটার সড়ক। সুরমা নদীর পানি বিপদসীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে হবিগঞ্জে 8টি আশ্রয় কেন্দ্রে 293টি পরিবারের মধ্যে বাড়ি ফিরেছেন অন্তত 50টি পরিবার। এছাড়া বন্যায় প্রায় 1000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি বিষয়ে জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, বন্যার ক্ষয়ক্ষতি কেমন দেখছেন? এক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কি চোখে পড়েছে আপনার? আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জানা। আপনি যেমনটি বলছিলেন, আমি আছি এখন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা অফিসের সামনে। কুলাউড়া উপজেলা অফিসের যে বিষয়টা আপনি দেখতেছেন, যে এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত হয়ে আছে কুলাউড়া উপজেলা। আপনাকে কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম যে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা। এখন আমি আছি কুলাউড়ার যে এই যে মানুষের যে দুর্ভোগ, সেটা দেখতেছেন আপনি, যে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি এবং হাকালুকি হাওর পাড়ের মানুষের যে অবস্থা, এখন পর্যন্ত প্রায় 95% মানুষ পানিবন্দী হয়ে আছে, যার কারণে মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। একদিকে বন্যার উন্নতি হচ্ছে, অন্যদিকে যে হাওর পাড়ের যে অবস্থা, সেই হাওর পাড়ের অবস্থা একই অবস্থায় রয়েছে। মানুষ এখনো শত শত মানুষ পানিবন্দী। আমি কথা বলেছিলাম হাওর পাড়ের মানুষের সাথে, তারা আমাকে বলেছে এখন পর্যন্ত প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের হাতে পৌঁছায় নাই। কথা বলেছিলাম এই যে বানবাসী মানুষ যারা আছেন, যারা প্রতিদিন যাতায়াত করছেন এই পানি দিয়ে, তাদের স্বাস্থ্যসেবার বিষয়ে কথা বলেছিলাম। তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো স্বাস্থ্য বিভাগের সহযোগিতা তারা পাননি। এই পানি দিয়ে তারা যাতায়াত করার কারণে তাদের নানা রকম অসুখ বিসুখ দেখা দিয়েছে এবং মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। বিশেষ করে যে আমাদের এই হাওর অঞ্চলের যে অবস্থা, হাওরের নিম্নাঞ্চলে এখন পর্যন্ত প্রয়োজনের তুলনায় কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই। আমি কুলাউড়া পৌরসভার যে 9 নম্বর ওয়ার্ডের কথা বলেছিলাম, তারা বলেছেন যে তারা কিছু ত্রাণ সামগ্রী মেয়রের মাধ্যমে পেয়েছিলেন, কিন্তু সার্বিক অর্থে যে ত্রাণ যেটা পাওয়ার সেটা তারা পান নাই। এখন পর্যন্ত তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে হাওর পার সংলগ্ন যে বাজার হাট আছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সেই সাথে মৌলভীবাজারের যে পানি কমার সাথে সাথে যে মৌলভীবাজারের দুর্ভোগ চরম আকার ধারণ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আধুনিকীকরণের অভাবে পার্বত্য চট্টগ্রামে আশঙ্কাজনক হারে কমছে জুম চাষ। জমি সংকট সহ নানা সমস্যায় পাহাড়িরা ঝুঁকছেন ফল চাষে। এতে ফসল উৎপাদনে পিছিয়ে পড়ছেন তারা। আধুনিকীকরণের পাশাপাশি জুম উপযোগী বীজ উদ্ভাবনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সহকর্মী মিশু মল্লিকের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ে চৈত্র বৈশাখে আগুন দিয়ে জঙ্গল পরিষ্কার করার মাধ্যমে শুরু হয় জুম চাষের প্রাথমিক প্রক্রিয়া। এরপর শুরু হয় জমি প্রস্তুতকরণ।
বর্ষার শুরুতে পাহাড়ের বুকে এখন চলছে বীজ বপন। ঢালু জমিতে দা দিয়ে গর্ত করে সেখানে ফেলা হচ্ছে ধান, হলুদ, ভুট্টা সহ বিভিন্ন ফসলের বীজ। এ সময় পাহাড়ের কোল জুড়ে দেখা মিলবে এসব ফসলের। তবে জমি সংকট সহ নানা সমস্যায় অনেক জুম চাষিরা এ চাষ ছেড়ে ঝুঁকছেন ফল চাষে। উর্বরতার জন্য সাধারণত 3 থেকে 5 বছর অন্তর অন্তর জঙ্গল পরিষ্কার করে করছেন জুম চাষ। তবে বর্তমানে জমি সংকটে সে সুযোগ কমে এসেছে। বারবার একই স্থানে চাষাবাদ করতে থাকায় কমেছে জমির উর্বরতা। প্রয়োজন পড়ছে অতিরিক্ত সারের, পাশাপাশি রয়েছে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা সহ ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া। এতে জুম চাষের প্রতি আগ্রহ কমেছে কৃষকদের। সার জুড়তে পারি না, সার লাগে, ওষুধ লাগে, বেশি বেশি করে পরিশ্রম করে কিন্তু ফসল কম হয়। যে পরিমাণে সার দেওয়া হয় সে অনুসারে মানে এখন ফসল হচ্ছে না, মাঝে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। জুমের স্বাস্থ্য অনেক কম হচ্ছে, পোষায় না, এই কারণে আমি ফলজ বাগানে চলে যাব। জুমের আধুনিকীকরণের পাশাপাশি উপযোগী বীজ উদ্ভাবনের তাগিদ দিলেন এই উদ্যোক্তা। বর্তমান সময়ে এটাকে আধুনিকীকরণ করা দরকার আছে। একই সাথে জুমের উপযোগী ফসলের বীজ উদ্ভাবন কিভাবে করা যায় এটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণা হওয়া দরকার আছে। মাটির ক্ষয়রোধে জুম চাষকে আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছেন জেলা কৃষি কর্মকর্তা। গাছ লাগানোর ক্ষেত্রে আপনার পুরো পাহাড়টাকে না কুপিয়ে আপনার মিনিমাম মাটির খুঁড়ে যেভাবে গাছ লাগানো যায় সেই পদ্ধতির কথা বলা হচ্ছে। গত অর্থবছরে জেলায় পাহাড়ের 4,689 হেক্টর জমিতে ধান, 3,042 হেক্টর জমিতে আদা ও 2,089 হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।